সময় বদলেছে, শুধু এখনো বদলায়নি নারীর প্রতি শোষণ, বদলায়নি তার প্রতি সহিংসতার প্রকাশ। অথচ বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই এই নারী। শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত শোষণের মধ্যেই চলে তার বিরামহীন যাত্রা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সকল পর্যায়ে রয়ে গেছে নারীর প্রতি বৈষম্য। যুগ যুগ ধরে লালন করা পুরুষতান্ত্রিক মানসিকতা ও সমাজ ব্যবস্থা, শিশুকাল থেকে কন্যা শিশু ও ছেলে শিশুর বৈষম্যমূলক পারিবারিক অবস্থার মধ্যে বেড়ে ওঠা, শিক্ষা থেকে মেয়েদের পিছিয়ে পড়া, পরিবার থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণের সুযোগ কম থাকা, যুগ যুগ ধরে ঘটে যাওয়া এই সকল বিষয়ের বেড়াজালের মাঝে এখনও এদেশের নারীরা আটকে আছে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী এখনও পুরোপুরি মানুষ হয়ে ওঠার অধিকার পায়নি। এখনও সে শুধুই একজন নারী, যে তার পিতা ও স্বামীর সম্পত্তির ন্যায্য ভাগ থেকেও বঞ্চিত। মূলত অজ্ঞতা, অসচেতনতা, নারীর প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, প্রথাগত বিশ্বাস, সংস্কৃতি এবং গোঁড়ামির কারণে আমাদের সমাজে নারী নির্যাতনের চিত্রটিও ভয়াবহ। পত্রিকার পাতা খুললে প্রতিদিন চোখে পড়ে অসংখ্য নির্যাতনের ঘটনা, কিন্তু এর চেয়ে অনেক বেশি ঘটনা রয়ে যায় আমাদের অন্তরালে। প্রায় প্রতিটি ঘরে প্রতিদিন খুব নীরবে ঘটে যায় এসব নির্যাতনের ঘটনা। তেমনি নির্যাতনের শিকার তসলিমা সরকারি, বেসরকারি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সাহায্যপুষ্ট আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছিল। আমি ভাত খেতে পারতাম না, গলায় বান পড়তো। তারপর আমাকে আমার বাবা বলছে যে আমি এখন টাকা কোথায় পাবো, আমার মেয়েটা এখন অনেক অসুস্থ হয়েছে। তো ওকে বলছে, উনি একটা মামলার আসামি ছিল, আমার সৎ মেয়ের বাপ, এটা আমার নানা। উনি মামলার আসামি হয়েছে, বাড়িতে থাকতে পারতো না। উনি আমাদের বাসায় থাকতো, অন্য কারো বাসায় থাকতো, এরকম করে উনি থাকতো, ফলায় থাকতো। তারপর আমাদের বাসায় তখন ছিল উনি। আমার আব্বার কাছে বলছে যে আমাকে দিয়ে ফেলো, আমি চিকিৎসা করব, আমার বাসায় রাখবো। উনি বাইরে ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যায়, এখান থেকে চিকিৎসা করে আমি একটু সুস্থ হয়ে উঠছি। তারপরে উনি বলছে যে তুমি আর তোমার বাড়িতে যেতে পারবে না, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। না, আমি বললাম এটা অসম্ভব কথা, আমি তোমাকে কেমন করে বিয়ে করব, তুমি আমার একটা নানা, আমার বাবা তোমার মেয়ে বিয়ে করছে। তারপর আমার বাবাকে সহ ওখানে নোটারি পাবলিকে আনিয়া বিয়ে করছে। বিয়ে করার পর আমি আসি ওখানে, ওর বাসায় আসি। আরও 2টি স্ত্রী আছে ওর, সারাদিন ওর কাছে রাখতো। আর রাত্রে উনি চলে যাওয়ার সময় ও তালা দিয়ে বাইরে তালা দিয়ে চলে যেত। এরকম করে অনেক দিন রাখছে। এরকম করে প্রথম সন্তানটার জন্ম হয়েছে। তারপরে উনি আমাকে নির্যাতন শুরু করছে। তোমার জন্য আমি টাকা খরচ করেছিলাম, যে এই টাকাও নিয়ে আসো তোমার বাবার বাসায় গিয়ে। এরপরে 2 দিন পরে আবার কি মারধর করছে, এখানে আমার হাঁটুতে আর হাতে এত বড় একটা গাছ দিয়ে, আর একটা লোহার রড ছিল চিকন, এতটুকু লম্বা লোহার রড ছিল, এটা দিয়ে আমাকে একটা খাটু একটা শিকল দিয়ে বেঁধে রাখছে পায়ের মধ্যে। বেঁধে রাখা। আবার উনি মার্কেটে এসেছে, মার্কেট থেকে আরেকটা বড় একটা শিকল নিয়ে গেছে। উনি ওই শিকল দিয়ে আমাকে পায়ের মধ্যে, দুনো পায়ের মধ্যে, গলার মধ্যে এরকম করে আমাকে বেঁধে রাখছে। বাঁধার পর ওখানে বেঁধে রাখে ফেলে রাখছে। ওখানে কি যন্ত্রণা করছে যে আমি বললাম যে একটু আমাকে খুলে দাও না, আমার এরকম যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমি মরে যাবো। তুমি যতদিন মরো নাই ততদিন পর্যন্ত এখানে বেঁধে রাখবো তোমাকে। আর বাচ্চাটাও হলো, বাচ্চাটা এখানে হবে, আর বাচ্চাটা না হওয়ার আগে যদি তুমি মরে যাও ওখানে মরে যাবে। আমি বললাম যে আমার খারাপ লাগছে, যে আমি একটু গোসল করবো। না, গোসল করতে পারবি না, এখানে থাক। তারপর 3-4 দিন পর একবার গোসল করাই। তারপর আমার একটু পানি খাইতে ইচ্ছা করছে, আমি একটু পানি খাবো। না, পানি খাবি না, এখানে শুয়ে থাক। ওই যে আমি বললাম যে আমার বাথরুম, আমি প্রস্রাব এসেছি, আমি প্রস্রাব করতে যাবো। হয়তো না, ওখানে শুয়ে থাকো, এটা বলতো। আর বেশি বললে ও একটা মেয়ে আছে, ওকে ধরে আস্তে আস্তে ওকে একটু বাথরুমে নিয়ে যাও।
তারপর উনি একদিন মামলায়, ও পুরাতন মামলা আছে যে, ও মামলায় হাজিরা দিতে এসেছে কোর্টের মধ্যে। একটা বড় টালা আছে আমার, ওই টালাটা উনি মারে নাই। সকালে তো তাড়াহুড়া করে উনি খেয়েছে, হাজিরা দিতে চলে এসেছে। এরকম করে আস্তে আস্তে উঠছি, উঠার পরে আস্তে আস্তে ওখানে মারছে যে অনেক আঘাত, বিষ। তারপরে ওর পাশে একটা বাসা আছে, ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমি বললাম যে মা, আমাকে একটু টালাটা ভেঙে দেন না। একটা টালা আমাকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর আমি পা একটু খুলতে পারছি এরকম করে। এরা আমাকে রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে উঠা দিয়েছে। তাসলিমার মতো এরকম অসংখ্য নারী আমাদের দেশে নির্যাতনের শৃঙ্খলে বন্দী, যে শৃঙ্খল কখনো দৃশ্যমান, কখনো বা অদৃশ্য। শুধুই কি পুরুষতান্ত্রিক মানসিকতা, নাকি নারীর অর্থনৈতিক স্বাবলম্বীহীনতা বা পরামুখাপেক্ষিতাও এই নির্যাতনের পিছনে একটি বড় কারণ? সকল ধরনের নির্যাতন থেকে নারীর মুক্তি কোন পথে? আর আমাদের ভূমিকাটাই বা কোথায়? শুধু নীরব দর্শক হয়ে দেখে যাওয়া, নাকি প্রতিবাদের মিছিলে সামিল হওয়া? নিজেকেই প্রশ্ন করি একবার। নারীর প্রতি সহিংসতার রূপটি ক্রমশ বদলাচ্ছে। একসময় এই নির্যাতন শুধু ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু সেই নির্যাতন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। মেয়েরা নিরাপদ নয় কোথাও। যে বয়সে তার স্কুলে যাবার কথা, স্বপ্ন বোনার কথা ভবিষ্যতের, সেই বয়সে ইফটিজিং নামক যৌন নির্যাতনের ঘটনা থামিয়ে দেয় অনেক মেয়ের জীবনের চলা, থামিয়ে দেয় অনেকগুলো জীবনের বেঁচে থাকার স্বপ্ন। যৌন হয়রানির প্রথম পর্যায় হচ্ছে ইফটিজিং। মূলত নারীর প্রতি সম্মানের অভাব ইফটিজিংয়ের একটি বড় কারণ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2006 সাল থেকে 2010 সালের মে মাস পর্যন্ত ইফটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে 40 জন নারী। এছাড়া অসংখ্য নারী বা মেয়ে প্রতিদিনই ইফটিজিংয়ের শিকার হচ্ছে, যা অনেকটাই অপ্রকাশিত। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবার ভয়ে অধিকাংশ পরিবার বিষয়টিকে খুব নীরবে নিজেদের করে রাখেন। যদি প্রকাশিত হয়, প্রভাবশালীদের সহযোগিতায় সে বিষয়গুলো নীরবে নিশ্চিহ্ন হয়ে যায়। বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ করতে গেলেই ওই পরিবার তাদের বেঁচে থাকার নিশ্চয়তাটুকু হারিয়ে ফেলে। সমাজ বা আইনের সহযোগিতা না পেয়ে অবশেষে সব দায়িত্ব নিতে হয় এরকম যৌন নির্যাতনের শিকার হওয়া মেয়েটিকেই। হয় তার পড়ালেখা বন্ধ হয়ে যায়, নতুবা তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া হয়। মানসিক শক্তিহীন মেয়েটি একসময় বেছে নেয় আত্মহত্যার পথ। একটা সাইকেলওয়ালা ছেলে, যার এজ হবে 40-এর উপরে হবে, সে সাইকেল নিয়ে যাওয়ার সময়, পাশ দিয়ে যাওয়ার সময় খুব বাজে একটা কমেন্টস করে চলে যায়। এটা আমি 2-3 বার এটা শিকার হয়েছি। আমার তো একা যেতে হয় স্কুলে, এখন আমি আম্মুকে লজ্জায় বলতেও পারছি না। এই লোকটার মানে সেদিন আমার পেছন থেকে প্রথমে তো খারাপ কথা বলেছেই, পরে আমার পেছন থেকে এভাবে হাত দিয়ে বাড়িও মেরেছে। এখন আমার খুব ভয় হয়, আমি আনইজি লাগে, আমি স্কুলে যাইতে পারি না। আম্মুকে বলেছি যে আমার শরীর খারাপ লাগছে। একটি মেয়েকে প্রতি মুহূর্তে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা কেমন নৃশংসতা! একজন নারীর প্রতি একজন পুরুষের এই যে দৃষ্টিভঙ্গি, এর মাধ্যমে কি সেই পুরুষের পরিবার ও সমাজের মান বা অবস্থাকে প্রতিফলিত করে না? পুরুষের মূল্যবোধকে জাগ্রত করতে আমাদের পরিবারগুলোর কি কোনো ভূমিকা নেই? আমরা কি ছেলে শিশুটিকে ছোটবেলা থেকেই একজন সুস্থ বোধসম্পন্ন মানুষ হয়ে বেড়ে ওঠার শিক্ষা দিতে পারি না? যে পরিবারের একজন পুরুষের কারণে একজন নারীর মৃত্যু হয়, সে মৃত্যুর দায় নেবে কে বা কারা? নারীর প্রতি সহিংসতার আরেকটি রূপ অ্যাসিড নিক্ষেপ, যেটি এখন আর কারো কাছে অজানা নয়। একজন মানুষের ছুঁড়ে দেয়া একটুখানি অ্যাসিড একজন নারীকে সারা জীবনের জন্য ঠেলে দেয় অন্ধকার পথে। বেঁচে থাকার সব পথ তার রুদ্ধ হয়ে যায়। কেউ কেউ মৃত্যুবরণ করে। যারা বেঁচে থাকে তারা সারা জীবন অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার যন্ত্রণা সয়ে যায়। আমার 6 বছর বয়সে বিয়ে হয়। তখন আমার বয়স 6 বছর, ছেলের বয়স অনেক বেশি এবং আমার দাদাদের সমতুল্য লোক। বিয়ে হয়, আমার দাদা মা দিতে রাজি ছিল না আর কি।
ওই ছেলেটা আগেও 2টা বিয়ে করছিল, করার পরে ওনার দিতে বাধ্য হয়, গ্রাম সবাই থেকে আর কি দিছিল। দেওয়ার পরে ওনার কথা হয়েছিল যে নিয়ে এখন ছোট, লেখাপড়া শিখতে বড় হবে, এসএসসি পর্যন্ত লেখাপড়া শিখবে, বড় হবে, ততদিন পর্যন্ত দাদা বাড়িতে থাকবে এবং লেখাপড়া শিখবে। উনি 3 মাস করে আমাকে অ্যাসিড দিছিল, যে যেতে চাইতাম না। আমাকে ওই যে যেতে চাইতাম না, আমি ছোট দেখলে, ছেলে তো অনেক বড়, স্কুলে যেতে দিত না, মাদ্রাসায় যেতে দিত না। আমি আবার খুব স্কুল পড়াশোনা খুব ভক্ত ছিলাম, খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম। আমাকে আটকায় রাখছিল, দাদার গাড়িতে যাইতে দিত না এবং কি আমার কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দিত না। এই কারণে আমি আর কি যেতে যেতাম না, না যাওয়ার কারণে উদ্দেশ্য আছে অ্যাসিড। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যাচ্ছে, কিন্তু এদেশে বাল্যবিয়ের আদি রূপটি এখনো বদলানো সম্ভব হয়নি। বাল্যবিয়ের কারণে একজন মেয়ে শিশু তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে অচেনা জগতে, যা তার মোটেও পরিচিত নয়, যেখানে তার খেলার সাথী নেই, আছে হিংস্র ও নিষ্ঠুর মানুষ। আর বিবেকহীন ওই সব মানুষের ঘৃণিত অপকর্মের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটি উজ্জ্বল ও সম্ভাবনাময় জীবন। বাল্যবিয়ের এই করুণ পরিণতির শিকার কি শুধু শিশুটি ও তার পরিবার? আমাকে অ্যাসিড দিয়েছিল রাত 1টার সময়। আমার সঙ্গে ছিল আমার আম্মা, আমি আর আমার ছোট বোন। গ্রামের বাড়িতে লাঠি দিয়ে ইয়ে করে না, তরকারি রান্না করে গ্রামের বাড়িতে, ওরকম একটা ওটা আর কি লাঠি নিয়ে এরকম ছিদ্র করে মাথায় লাগাইয়ে, তো ওইতে জানালার গাছ ঝুলানো ছিল না, এই জানালা দিয়ে ওটা ঢুকাইয়ে তো ঢালে দিছিল। অনেক পরিমাণ অ্যাসিড থাকে ছিল তাতে। বাল্যবিয়ে যেমন নারী নির্যাতনের একটি ভয়ঙ্কর রূপ, ঠিক তেমনি অ্যাসিড নিক্ষেপও নারীর প্রতি নির্যাতনের আরেকটি সহিংস রূপ। এই নির্মম কাজটি করার আগে আমরা কি একবার ভেবে দেখতে পারি না, এই পাশবিক নির্যাতনের শিকার যদি হতো আমার বোন, আমার স্ত্রী কিংবা প্রিয় কোনো মানুষ? একজন মানুষ হয়েও আরেকজন মানুষের প্রতি এরকম আচরণ কি আমাদের কাম্য? অন্যান্য সকল নির্যাতনের কারণ ছাপিয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ব্যাধির মতো সমাজে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী সন্তান ছেড়ে অসহায় নারী আশ্রয় নেয় মা বাবার সংসারে, কখনো ভাই বোন আত্মীয় স্বজনের কাছে। সেখানেও তার যন্ত্রণার অন্ত নেই। একটি পরিসংখ্যানে দেখা যায়, এদেশের নারীর প্রতি যত নির্যাতন হয় তার অধিকাংশই ঘটে যৌতুকের দাবিতে। আমার স্বামী থেকে 8টা বউ ছিল তখন, আমরা জানি না। আমার স্বামীর বড় বোন আমাকে এই সব কথা গোপন করে আমাকে দিনে দিনে কথা বলে ওখানে নিয়ে গেছে। আমার স্বামী 1 মাস যায় 2 মাস যায় পরে সংসারটা উশৃঙ্খল হয়ে যাচ্ছে, এরকম বলে তুই বাপ থেকে টাকা নিয়ে আয়, আমার জন্য 5,000 10,000 টাকা নিয়ে। আমি বলি কি, আমার থেকে আমার বাপ সাধারণ একটা চাকরি করে, এই টাকা নিয়ে আমাদের সংসার কোনো সুন্দরভাবে চালাতে পারছে না, আমাকে টাকা কোথা থেকে দেবে, ওরকম বলে মারধর করে। এভাবে আমার দিনটা কেটে গেল। আমার 3টা ছেলে মেয়ে হয়ে গেছে। এরপরে জ্বালা যন্ত্রণা, কোনোদিনই আমি আমার স্বামীর কাছে মুখের ভালোবাসাই পাইনি, কোনোদিন কোনো কিছুই পাইনি আমি। আমাকে বেশি নির্যাতন করে, শুধু মারধর, কিচ্ছু না, শুধু মারধর। ভাতও দেবে না, পানিও দেবে না, ভাত না দিয়ে আমাকে 3 দিন 4 দিন পর্যন্ত ওয়াশ থাকবে। কীরকম বলো, আমার ভাত খেলে তুই 3 তালাক। চুলে ধরে এমন বাবা মারে, বাটাঙ্গের লাতে কিল, এখানে ঘুষা কিল মারতে 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 এইভাবে আমাকে, আমি মোটামুটি চোখ গলে আমি এরকম করতে পারিনি। মানে মারতে 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 ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে ফেলছে, কেউ যেন চোরাতে না পারে। দরজা বন্ধ করে মারতে 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 আমাকে অজ্ঞান করে ফেলছে। অজ্ঞান করার পরে এখান থেকে আবার আমাকে চুলের ধরে এরকম তুলছে। তখন কিন্তু আমি চোখ আবার দেখছি ওখানে
আমার হাত পা একদম অবশ হয়ে গেছে ওখানে। তারপরে আমি ওখানে উঠে একরকম বসার পর আবার চুলের ধরে রাস্তার মধ্যে নিয়ে গেছে, টেনে টেনে রাস্তা নিয়ে মেরে আবার ও ওখান থেকে চলে আসছে। আমার কেউ নেই দুনিয়ার পরে, এখন আইনি রাষ্ট্র নিছি আমি, আইনি যা করতা আমি এটা চাই না, আমি স্বামীর কাছে আসতে চাই না। আমাকে ও মেরে ফেলবে ওখানে গেলে। ও বলছে কি তুমি যদি আসো সেখানে আবার তোকে কেটে কেটে মেরে ফেলবো। বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নের জন্য কত শত পরিকল্পনা করা হচ্ছে, পরিবর্তন আনা হচ্ছে আইনে, পাশ করা হচ্ছে নতুন নতুন আইন। কিন্তু হোসনে আরার স্বামীর মতো যারা যৌতুকের লোভে বহুবিবাহ করছে এবং নিঃশেষ করে দিচ্ছে এক একজন নারীর বেঁচে থাকার স্বপ্ন, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হচ্ছে না কেন? কি তার উত্তর? কেই বা দেবে? হোসনে আরাকে নির্যাতনকারী তার স্বামী মোহাম্মদ মুস্তফাকে খোঁজার চেষ্টা করা হলে তিনি প্রতিটি জায়গা থেকেই সরে পড়েছেন। এমনকি কেউ কথা বলতে রাজি হননি তার বিষয়ে। পরবর্তীতে তাকে পাওয়া যায় তার বাড়িতে। হোসনে আরাকে নির্যাতনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। এটা মিশা কথা বলে, এটা প্রত্যেক খাই খাই মিশা কথা বলে আমার সাথে। ওর বাম নাই মা নাই, আমি যত কাজ থেকে নিব ভিতর গলি আমি গালাগাল শুয়ারেছি, এরিদেন এরকম শুয়ারেছি। আর ও শুয়া চালও মারি নাই, শুধু বলছি আমি এরিদেন করে শুয়ারেছি। এরকম করলে যদি গরম হলে দুইটা তাপত দিলে এখানে আরও গরম বেশি। আমার অধিকার আছে, আমার সংসার অধিকার আছে, আমি দুইটা তাপত দিছি। ইও অতিরিক্ত মাথা মেজাজ বেশি ঘুরে গেলে দুইটা তাপত দিই, তুমি এরকম কাকা করো বলে হয়ে গেলে অবশ্যই তো মার দিবি। আমি মারে দিব, আদরও করবো। নির্যাতনকারী এই সকল পুরুষের যেমন রয়েছে নির্যাতনের সপক্ষে যুক্তি এবং মানসিকতা, তেমনি নিজের অধিকার এবং অবস্থান সম্পর্কে রয়েছে অনেক নারীর অসচেতনতা। এই অসচেতনতার পিছনে মূলত যে বিষয়টি কাজ করে তা হল নারীর নিরক্ষরতা, সার্বিক তথ্য না পাওয়া এবং অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীলতা। হোসনে আরার স্বামীর প্রথম স্ত্রীর বক্তব্যেও তা স্পষ্ট। মার তো করিবে অভ্যাস, যে স্বামীর মারার অভ্যাস আছে তার তখন আর কিছু করার দায়িত্ব। অনেক স্বামী আছেন মারে না, অনেক স্বামী আছে মারে। আমার স্বামী তো আমাকে মারধর করে, আর কি আমার স্বামীকে আমি মানুষ দিয়ে ফিটাতে পারবো? সংসার করতে হলে মারধরও হাতে খেতে হবে, বকাবকি খেতে হবে, কে করবো আর কপালে যা। আমাদের দেশের নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন আইন প্রচলিত থাকা সত্ত্বেও অধিকাংশ সময় দেখা যায় নির্যাতনকারী রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। পরিবার থেকেও তাকে দেয়া হয় প্রচ্ছন্ন সহযোগিতা এবং সব অভিযোগ তোলা হয় নারীর বিরুদ্ধে। এই নীরবতা আর কতদিন এদেশের নারীদের শুধু পড়ে পড়ে মার খেতে হবে? এই সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা কি নারীরই দায়িত্ব? সমাজের অংশ হিসেবে নারীর পাশাপাশি প্রতিবাদে সামিল হতে হবে পুরুষকেও। ঘৃণা করতে হবে নির্যাতনকারীকে, নিশ্চিত করতে হবে কঠোর শাস্তি। সে মেয়ে বলেই বিয়ে দিবে, তার যৌতুক নেবে, এটা নেওয়া ঠিক না তো। একটা মেয়ের যে অধিকার, একটা ছেলের সে অধিকার। যৌতুক নিয়ে তো বিয়ে করা ঠিক না, নিজেকে বিক্রি করে দেওয়া হয়। তো যা হোক, শ্বশুরবাড়ি যে যৌতুক আনছি এটা আমার এক হিসাবে বলা হয় যে আমি তাদের কাছে বিক্রি হয়ে গেছি। মেয়েদেরকে টিস করার এটা একটা খুব খারাপ কাজ। আমি কখনো টিস করি না কাউকে, আর কাউকে টিস করবো না। মহিলার বিরুদ্ধে যে এসিডটা মারে, এসিডটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, খারাপ, খুব খারাপ। আইনও খারাপ করে, সমাজও খারাপ করে, আল্লাহ তাকে অপছন্দ করে। যারা এ ধরনের অন্যায় অত্যাচার মহিলাদেরকে করে তাদেরকে আমি ঘৃণা করি, একবার পুরাই ঘৃণা করি, তাদেরকে আমি পছন্দই করি না। অনেক যন্ত্রণা, যার শরীরে এই অ্যাসিড করছে সেই ছাড়া এই যন্ত্রণা কেউ উপলব্ধি করতে পারে না। মানে যখন পড়তে বসি তখন মনোযোগ দিয়ে পড়তে পারি না, ওই সব কথা চিন্তায় আসে। স্কুলে যাওয়ার সময় একটা আতঙ্কে থাকি যে এখন কি বলবে, বা হয়তো উন্না ধরে টান দিল বা চুল ধরে টান দিল, একটা কিছু ছুড়লো, আমার সঙ্গে খুব কান্না পাই যে কেন এমন হয়। আমার জীবনটা আমি দেখি নাই, সুখ জিনিসটা আমি পাই নাই। বাপের বাড়িতে পাইনি, শাশুর বাড়িতে পাইনি। আমার জীবনটা অন্ধকারে চলে গেছে আমার। কারোই ভুলে গেলে চলবে না। একটি দেশের সমৃদ্ধির জন্য
পুরুষের পাশাপাশি নারীর অবদান কোনো অংশে কম নয়। নারীর প্রতি সহিংসতা তার উন্নয়নের পথে বড় বাধা। নারীর প্রতি সহিংসতার ঘটনা দেখলে প্রতিবাদ করা প্রয়োজন। নীরবতা কোনো প্রতিবাদ নয়, বরং তা প্রশ্রয়। তাই আর নীরব থাকা নয়, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে আসুন আমরা সবাই সরব প্রতিবাদ করি এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমাদের সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধে এই বাংলাদেশ একদিন নারীর প্রতি সহিংসতা মুক্ত একটি দেশ হিসেবে পরিচিত হোক। এটাই হোক আমাদের অঙ্গীকার। আসুন নারী নির্যাতন প্রতিরোধে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই।